নর্মালি রিক্সাকে এগোতে গেলে রিক্সার যে এফ বলটা রিক্সাওয়ালা প্রয়োগ করছে, মাটির থেকে অনুভূমিক উপাংশটা পাচ্ছে, সেটা রিক্সার টান টি এর থেকে বেশি হতে হবে। তাহলে এফ মাইনাস টি এই লব্ধি বলটা রিক্সাওয়ালার উপর ক্রিয়া করবে। তাহলে এই বল ইকুয়াল টু আমরা জানি ভর ইন্টু ত্বরণ। তাহলে রিক্সাওয়ালার ক্ষেত্রে যে লব্ধি বলটা এফ মাইনাস টি, আর রিক্সাওয়ালার নিজের ভর যদি m1 হয় এবং রিক্সাওয়ালার ত্বরণ যদি a হয়, তাহলে আমরা বলতে পারি এফ মাইনাস টি ইকুয়াল টু m1 ইন্টু a। এবার আমরা দেখব রিক্সার উপর কী কী বল প্রয়োগ করছে। রিক্সার উপর বল প্রয়োগ করছে, রিক্সাওয়ালাকে রিক্সা কী বল দিয়ে টানছে? টি। ঠিক আছে, রিক্সাওয়ালাকে রিক্সা টি বল দিয়ে টানছে, তাহলে রিক্সাওয়ালার উপর টি বলটা ক্রিয়া করছে। আচ্ছা, এইবার দেখো রিক্সার উপর তো টি বলটা ক্রিয়া করছে, এবার রিক্সার উপর একটা ঘর্ষণ বল প্রয়োগ করছে। সেটা কি না, ধরো এফ প্রাইম। ভাবো রিক্সার কথা, রিক্সাওয়ালা টি বলে টানছে সামনের দিকে, তাহলে সামনের দিকে রিক্সার উপর যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে টি। ঠিক আছে, এবার মাটির ঘর্ষণ বল সেটার কোন দিকে ক্রিয়া করছে? পেছন দিকে, যেদিকে বস্তু যায় তার উল্টো দিকে ক্রিয়া করে। তাহলে রিক্সার উপর যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে সামনের দিকে টি মাইনাস এফ প্রাইম। অবশ্যই টি এফ প্রাইমের থেকে বড় হতে হবে, অর্থাৎ রিক্সাকে যে টি বল দিয়ে টানছে সেই বলের মানটা ঘর্ষণ বলের থেকে বেশি হতে হবে। সেই লব্ধি বলের প্রভাবে রিক্সা এগোবে। তাই রিক্সার ভর যদি m2 হয়, তাহলে আমরা বলতে পারি টি মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু m2 ইন্টু এ। ঠিক আছে, এবার তোমরা দেখো এটা যোগ করে প্লাস টি মাইনাস টি কেটে যাবে, এটা করে বেরিয়েছে, দিয়ে এর মানটা বেরিয়েছে এফ মাইনাস এফ প্রাইম বাই m1 ইন্টু m1 প্লাস m2। তাহলে আমরা দেখছি যে এই এটা দুটোরই কিন্তু ত্বরণ, কারণ রিক্সাও যে ত্বরণে যাচ্ছে রিক্সাওয়ালাও সেই ত্বরণে যাচ্ছে, দুজনের ভরটা আলাদা, তাই দুটোর ক্ষেত্রে আমরা এ ধরেছি। তাহলে এই ত্বরণের মানটা কিন্তু m1 প্লাস m2 এর ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ ভর দুটো আলাদাভাবে কিন্তু এই ত্বরণটা আলাদাভাবে এই ভর দুটোর উপর নির্ভরশীল নয়, টোটাল সংস্থাটা অর্থাৎ রিক্সা প্লাস রিক্সাওয়ালার মোট ভরের উপর কিন্তু ত্বরণের মানটা নির্ভর করছে। ঠিক আছে, রিক্সাকে যখন এগোতে হবে, তখন রিক্সা যখন সামনের দিকে গতিশীল হবে, তখন অবশ্যই এফটা কি হতে হবে? টি এর থেকে বড় হতে হবে এবং টিটা এফ প্রাইমের থেকে বড় হতে হবে, অর্থাৎ এফ গ্রেটার দ্যান এফ প্রাইম হতে হবে, তবেই রিক্সা সামনের দিকে এগোতে থাকবে গতির শুরুতে। এবং যখন এফ ইকুয়াল টু টি ইকুয়াল টু এফ প্রাইম হয়ে যাবে, তখন কিন্তু ত্বরণের মানটা কত হয়ে যাবে? এফ ইকুয়াল টু এফ প্রাইম হলে ত্বরণটা 0, তখন রিক্সা কিন্তু গতির মধ্য অবস্থায় সমবেগে চলবে। ঠিক আছে, ঠিক আছে। আর যদি কোনোভাবে এফটা লেস দ্যান এফ প্রাইম হয়, অর্থাৎ রিক্সাওয়ালার উপর যে ক্রিয়াশীল অনুভূমিক বলটা ঘর্ষণ বলের থেকে কম হয়, তাহলে কিন্তু রিক্সা কোনোভাবেই সামনের দিকে আর এগিয়ে যাবে না। ঠিক আছে, এবার আমি আসছি, তোমাদের কিছু প্রবলেমস বইতে করে দেওয়া আছে, হ্যাঁ, সেগুলো দেখো তোমরা একটু। একটা হচ্ছে কপিকল সংক্রান্ত প্রবলেম। আচ্ছা, এই নিউটনের ল অফ মোশনের প্রবলেম করার ক্ষেত্রে দেখতে হবে প্রত্যেকটা বস্তুর ওপর আলাদাভাবে ধরে প্রত্যেকটার ওপর কী কী বল প্রয়োগ করছে, এবং সেই অনুযায়ী তোমাকে সমীকরণটা গঠন করতে হবে, এবং নির্দেশতন্ত্রটা এমনভাবে তোমাকে চয়েস করতে হবে যেটা সবগুলোর উপর মানে গতির বর্ণনা করাটা তোমার সবথেকে সহজ হয়। ঠিক আছে, আর এমনভাবে নিতে হবে যে রেফারেন্স ফ্রেমের যে অ্যাক্সিসগুলো সেগুলো পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। এটা মুখে বলার থেকেও তোমরা কয়েকটা প্রবলেম বইতে যেগুলো করে দেওয়া আছে সেগুলো একটু দেখো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি সেগুলো আবার বুঝিয়ে দেবো। অঙ্ক করতে গিয়ে না পারলেও আমাকে বলো, সেটাও আমি বলে দেবো। কপি কলের কিছু প্রবলেম রয়েছে, যেমন দেখো এটা একটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে এই বস্তুটা অনুভূমিকভাবে রয়েছে, এটা এম ভরে, হ্যাঁ, আর এটা একটা কপি কল, তার উপর দিয়ে একটা অপ্রসার্য মানে যেটা প্রসারিত হয় না এবং ভরহীন মসৃণ সুতোর সাহায্যে ক্যাপিটাল এম ভরের একটা বস্তু রয়েছে। হ্যাঁ,
এবার সুতোর টান, তারপরে বস্তুটার ত্বরণ কত হবে সেগুলো আমরা কিভাবে বার করব সেটা একটু দেখার। আমাকে দেখতে হবে কার ওপর কী কী বল প্রয়োগ করছে। এই যে এম ভরটা, এর ওপর কী বল ক্রিয়া করছে, এদিকে হচ্ছে এমজি ওর ওজনটা, আর এপাশে একটা টান আছে সুতোর টান, এটা কোন দিকে, এদিকে। তাহলে ওর ওপর যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে এমজি আর টি। এখন ও যদি নিচের দিকে পড়ে তাহলে অবশ্যই এমজিকে টি এর থেকে বড় হতে হবে, তবেই ও নিচের দিকে গতিশীল হবে। তাহলে এমজি মাইনাস টি কী হবে, ও যদি এ ত্বরণ নিয়ে পড়ে তাহলে এমজি মাইনাস টি ইকুয়াল টু এম ইন্টু এল। মানে তোমার বলটা, মানে লব্ধি বলটা কি, এমজি মাইনাস টি। যদি ও ওপর দিকে ওঠে তাহলে টি মাইনাস এমজি হবে, যদি নিচের দিকে পড়ে তাহলে এমজিটা অবশ্যই টি এর থেকে বড় হবে। যদি আমি ধরি নিচের দিকে পড়ছে তাহলে এমজি মাইনাস টি ইকুয়াল টু কী হবে, এম ইন্টু এ। ঠিক আছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো বল ক্রিয়া করছে না, শুধু একটাই বল ক্রিয়া করছে, সেটা হচ্ছে টান সুতোর। তাহলে এখানে এ যদি এ ত্বরণ নিয়ে নামে তাহলে এও এ ত্বরণ নিয়ে নিশ্চয়ই এগোচ্ছে, তাহলে টি ইকুয়াল টু স্মল এম ইন্টু ত্বরণ এ স্মল এ। ঠিক আছে। তাহলে দেখো এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এ, হ্যাঁ, এই এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এ। আর একটা আমরা বলতে পারি টি ইকুয়াল টু স্মল এ। দেখো এখানে এমজি ইকুয়াল টু টি ইকুয়াল টু স্মল এম ইন্টু এ এখানে বসিয়ে দিয়েছে, দিয়ে এর মানটা বার করেছে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারবে। এবার এখানে একটা দেখো, এটাও আর একটা প্রবলেম, যদি এই জিনিসটা নিচের দিকে নামে, এখানে কিন্তু এমজি আর এটা হচ্ছে টি, তাহলে এখানে যদি এটা নিচের দিকে নামে তাহলে আমরা বলতে পারি এমজি মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এ। আর এটা নিচের দিকে নামছে মানে এটা ওপর দিকে উঠছে, সেক্ষেত্রে টিটা বড় এমজিটা ছোট, তাহলে টি মাইনাস এমজি ইকুয়াল টু স্মল এম ইন্টু এ। ঠিক আছে, এখান থেকে বার করছে। তোমরা এই প্রবলেমসগুলো একটুখানি দেখে নাও, মানে আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পারবে। কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। ঠিক আছে, এরপরে আসছি লিফট। লিফটের ব্যাপারটা বলি। লিফটে আমরা দেখেছো তোমরা, লিফটে যখন ওপর দিকে আমরা উঠি বা নিচের দিকে নামি তখন কি হয়, তাই তো আমাদের কি হয়, যখন লিফটটা যখন ওপর দিয়ে ওঠে তখন আমাদের নিজের ওজনটা বেড়ে গেছে বলে মনে হয়, আর যখন নামি তখন কমে গেছে বলে মনে হয়। যখন তোমরা যদি এই নাগরদোল্লা চাপো, যেগুলো উল্লম্ব গতি, সেগুলো দেখবে উপর থেকে যখন নিচের দিকে নামে এত হালকা লাগে, নিচের ভীষণ কষ্ট হয় শরীরের মধ্যে। এই জিনিসটা কেন হয়? ধরো এটা একটা লিফট, হ্যাঁ, লিফটের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, এবার সে তার ওজনটা কোথায় প্রয়োগ করছে, লিফটের ওপরে নিচের দিকে, এবং মাটিও তার ওপর প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করছে, ধরো এন। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে, আমি ধরছি এমজি, এম ভরের যদি ব্যক্তির ভর হয় এম, তাহলে তার ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এবার মাটি তার ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে এন। এবার আমরা আমাদের ওজনটা কখন অনুভব করি? আমরা তো নিজেদের ওজন একটা আছে, অনুভব করি, সেটাই প্রতিক্রিয়া বলটা। আমি যখন মাটিতে দাঁড়িয়ে আছি তখন মাটি আমার উপর যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করে, সেই প্রতিক্রিয়া বলটার জন্যেই কিন্তু আমি আমার ওজনটা অনুভব করি। যখন অবাধে কোনো লোক এক মাথায় অনেক কিছু নিয়ে নিচের দিকে পড়বে, তখন কিন্তু তার উপর কোনো প্রতিক্রিয়া বল কাজ করবে না বলে সে কিন্তু তার কোনো ওজনটা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে লিফটটা যখন স্থির অবস্থায় আছে তখন এই ডাব্লিউ ওজনটা নিচের দিকে কাজ করছে, প্রতিক্রিয়া বলটা ওপর দিকে কাজ করছে, তার মানে এন ইকুয়াল টু এমজি, অর্থাৎ সে তার নিজের ওজনটাকেই, প্রতিক্রিয়া বলটাকেই নিজের ওজন, এবং সেটাই অনুভব করবে। এবার মনে করছি যে লিফটটা এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে, যখন ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে তখন লোকটাও তো তাহলে এ ত্বরণ নিয়ে ওপর, লিফটটা যদি এ ত্বরণ নিয়ে ওপর দিকে ওঠে তাহলে লোকটাও নিশ্চয়ই এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে। তাহলে লোকটার উপর ঊর্ধ্বমুখী বল কোনটা, এনটা, আর নিম্নমুখী বল কোনটা, এমজিটা। তাহলে এনটা নিশ্চয়ই এমজির থেকে বড়, তাহলে ওর ওপর মোট বল যেটা ক্রিয়া করছে সেটা হবে এন মাইনাস এমজি। সেটা কত, এম ইন্টু এ। লব্ধি বলটা কত, এন মাইনাস এমজি, সেটা ইকুয়াল টু কি, ভর ইন্টু ত্বরণ। তাহলে এন ইকুয়াল টু কী হচ্ছে, এমজি
প্লাস এম এ, তাহলে এম ইকুয়াল টু জি প্লাস এ। তাহলে দেখো প্রতিক্রিয়া বলটা কিন্তু mg ওর ওজনটার থেকে বেশি, প্লাস এম এ, তার মানে প্রতিক্রিয়া বলটা বেড়ে যাচ্ছে, ফলে ওর ওজনটাকে কি হবে, বেশি বলে মনে হবে। ঠিক একইভাবে লিফট যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, তাহলে লোকটাও তো এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে ওর প্রতিক্রিয়া, ওর ওপর দুটো বল ক্রিয়া করছে, একটা এমজি নিচের দিকে, একটা এন উপর দিকে, তাহলে সেক্ষেত্রে এমজিটা নিশ্চয়ই বেশি, এনটা কম, তাই জন্যে নিচের দিকে এ ত্বরণ নিয়ে নামছে। তাহলে এমজি মাইনাস এন সেক্ষেত্রে ইকুয়াল টু এম এ, এটা লোকটার ভর যদি এম হয়, তাহলে এন ইকুয়াল টু কত, এমজি প্লাস এমজি, এন ইকুয়াল টু এমজি মাইনাস এম এ, তার মানে এম ইন্টু জি মাইনাস এ। তার মানে ওর এম এ পরিমাণ, ওর প্রতিক্রিয়া বল কমে যাচ্ছে, তার মানে ও নিজেকে কি মনে করবে, হালকা মনে করবে, অর্থাৎ এ ত্বরণ যত বেশি হবে ও তত বেশি নিজেকে হালকা বলে মনে করবে। এবার যদি জি ত্বরণ নিয়ে, মানে অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণ নিয়ে লিফট যদি নিচে নামে, তাহলে এন কি হবে, এম ইন্টু জি মাইনাস জি ইকুয়াল টু 0, অর্থাৎ লোকটা কোনো প্রতিক্রিয়া বলই অনুভব করবে না, তখন সে নিজেকে মানে ভারহীন বলে মনে করবে, যেটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে হয়। যখন নামে সে কি জি ত্বরণ নিয়েই তো নামে, এবার প্রতিক্রিয়া বলটাও কত হয়ে যায়, জি মাইনাস জি হয়ে যাচ্ছে 0, তখন সে তার ওই জি মাইনাস জি হয়ে গিয়ে হয়ে যায় কত, 0। না এক্ষেত্রে আমি যখন অভিকর্ষজ ত্বরণ দিয়ে লিফটটা জি ত্বরণ নিয়ে নামে তখন ওজন 0 হচ্ছে, যখন সমবেগে নামছে যখন ওপর থেকে নিচের দিকে পড়ছে, তখন ওর এই নিচের দিকে অভিকর্ষজ ত্বরণটা ওর হয়ে যায় জি, ফলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে তার ওজনটা 0 বলেই মনে হয়। এবার লিফট যদি সমবেগে নামে তখন কি হবে, তখন তো এন ইকুয়াল টু এমজি হবে, বস্তু নিজেই এর তখন 0 হয়ে যাবে, এর মানটা তখন 0, তখন এন ইকুয়াল টু এমজি হয়ে যাবে, ও নিজের ওজনটাই বুঝতে পারবে। এবার যদি কোনো কারণ এই রকম হয় যে ত্বরণ নিয়ে লোকটা নামছে বা লিফটটার যে ত্বরণ নিয়ে নামছে সেটা জি এর থেকে বড়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বেশি ত্বরণ নিয়ে লিফটটা নিচের দিকে নামছে, অর্থাৎ নিচের দিকে নামছে এবং এ গ্রেটার দেন জি, তখন আমরা কি বলতে পারি, এন ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এটাকে আমরা বলতে পারি এ মাইনাস জি, কারণ এটা বড়, মাইনাসটা কমন নিলে এ মাইনাস জি, তাহলে প্রতিক্রিয়া বলটা এন ইকুয়াল টু মাইনাস এম এ মাইনাস জি। তাহলে নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে, প্রতিক্রিয়া বলটা এতক্ষণ যেটা প্লাস সাইন ওপর দিকে বোঝাচ্ছিল, এখন নেগেটিভ সাইন মানে উল্টো দিকে বোঝাচ্ছে, মানে প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। এখন আমাদের আমরা জানি কি, ওজন নিচের দিকে কাজ করে এবং প্রতিক্রিয়া বল ওপর দিকে কাজ করে, সেই অনুযায়ী এখানে যদি প্রতিক্রিয়া বলটা নিচের দিকে কাজ করে তাহলে আমরা বলতে পারি কি, ওজনটা ওপর দিকে কাজ করছে, ওজনটা ওপর দিকে কাজ করছে। এর ফলে লোকটি আর লিফটের মেঝে স্পর্শ করে থাকতে পারবে না, কারণ ওজনটা ওপর দিকে কাজ করছে, সে মেঝে থেকে ওপর দিকে উঠে যাবে এবং গিয়ে আস্তে আস্তে লিফটের ছাদে গিয়ে ও স্পর্শ করবে নিজেকে, ঠিক আছে, এবং লিফটের মধ্যে যা কিছু থাকবে সবই কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে। এটাকে বলা হয় কি, অতি ভারহীনতা বা সুপার ওয়েটলেসনেস।